প্রিয় দর্শক, চ্যানেল আইতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে থাকবার চেষ্টা করছেন। দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট। সাম্প্রতিক সকল বিষয় নিয়ে কথা বলবে এবং সাম্প্রতিক বিষয় বলতে আসলে এখন আমাদের দেশ একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় সেই সংকটটি হলো তেল এবং জ্বালানির যে সংকট আমরা দেখতে পাচ্ছি। রাস্তাঘাটে আমরা নিশ্চয়ই প্রতিদিন বের হলে আসলে গাড়ির যে লম্বা লাইন দেখতে পাচ্ছি, বা শপিং মলগুলো আজ থেকেই সন্ধ্যা 6টার পর বন্ধ হয়ে যাচ্ছে, বা ক্লাসগুলো অনলাইনে নিয়ে আসার কথা হচ্ছে। সেই সব দিকেই আসলে সংকট, জ্বালানির যে সংকট সেটি মোকাবেলার জন্যই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এই যে প্রস্তুতিগুলো বা যেই নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে সেগুলো কতটুকু জ্বালানি সংকট রোধ করতে পারবে, বা এখন যে সংকট তৈরি হয়েছে সেগুলো ঠিক করতে পারবে, বা এই অবস্থা থেকে উত্তরণের আসলে উপায় কি, সেই সব কিছু নিয়ে আমরা জানার চেষ্টা করব আসলেই আমরা কোনো সংকটে আছি কিনা। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আছেন মোল্লা এম আমজাদ হোসেন, সম্পাদক এনার্জি অ্যান্ড পাওয়ার। স্বাগত জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফউদ্দিন, নিরাপত্তা বিশ্লেষক, লেখক ও কলামিস্ট। আপনাকেও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা এনার্জি অ্যান্ড পাওয়ার থেকেই শুরু করি, খুব রিলেটেবল আপনার সাথে। সো আপনাকে আজকে আমন্ত্রণ আমরা জানিয়েছি যে আমরা যে কনফিউশনে এতদিন ধরে আছি, আমরা হয়তো রাজনীতিবিদদেরকে জিজ্ঞেস করছি যে আসলে কি হচ্ছে, সংসদে এক কথা শুনছি, বাইরে এক কথা শুনছি, আমরা আসলে জানি না যে আমাদের এনার্জি অ্যান্ড পাওয়ারের কি অবস্থা। আপনি দীর্ঘদিন ধরে যেহেতু এর সাথে আছেন, আপনার কাছে আসলে কি মনে হচ্ছে দেশ এখন কোথায় আছে? ধন্যবাদ। বিশেষ করে এনার্জির তো দুটো পার্ট, এনার্জি এবং পাওয়ার মিলিয়ে একটা পাওয়ার সাপ্লাই, সেখানে জন্যও এনার্জি লাগে। আমাদের প্রথম বিপদটা বাংলাদেশ এখন হচ্ছে তার এনার্জি এবং পাওয়ার মিলিয়ে 56% আমদানি করে। আপনি যদি জ্বালানি তেলের কথা বলেন, আমরা এটা 92% আমদানি করি। সো যুদ্ধ যেহেতু মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি উৎপাদন এবং পরিবহন বন্ধ, সেই কারণে এটা তো সংকট আছে। এবং আন্তর্জাতিকভাবে বিশ্লেষকরা বলছেন যে 70-এর দশকে আরব ইসরায়েল যুদ্ধের সময় যে সংকট হয়েছিল, এই সংকটের ধরন তার চেয়েও বড়। কিন্তু যদি বাংলাদেশে আসেন, সরকার একটি জায়গাতে কিন্তু খুব স্পষ্ট করে সঠিক কথাটাই বলছে যে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট নেই এবং সংকট হবেও না। আমি বিশ্বাস করি যদি যে উদ্যোগগুলো ইতোমধ্যে সরকার নিয়েছে এটা যদি অব্যাহত থাকে, সংকট হবে না। এপ্রিল পর্যন্ত নিশ্চিতভাবেই বলা যায়, যেমন ধরুন এই মুহূর্তে আমাদের হাতে আছে 2 লাখ টন ডিজেল, আমাদের সারা মাসে লাগবে 4 লাখ টন। আরও কিন্তু পাইপলাইনে আছে, শিপে আসছে। আর পেট্রোল যেটা বাংলাদেশে লাগে তার কিন্তু পুরোটাই, বরং পুরো সারা বছরের যে চাহিদা তার চেয়ে বেশি লোকালি উৎপাদিত হয়। হয়তো ক্রুড অয়েল না আসার কারণে এর উৎপাদন একটু কমতে পারে, কিন্তু এটার ঘাটতি হবে না। অকটেনেরও একটা অংশ বাংলাদেশে উৎপাদিত হয়। আর এই অকটেন পেট্রোল মিলিয়ে চাহিদা কিন্তু খুব বেশি না, স্বল্প। কিন্তু আপনি যদি পেট্রোল পাম্পগুলো নিয়ে লাইনটা দেখেন, বিশেষ করে সিটি অঞ্চলে, এটা কিন্তু অকটেন এবং পেট্রোলের কারণে। আমার কাছে কিন্তু বড় প্রশ্ন, এটা কেন হচ্ছে? তাহলে কি পুরোটাকে আমরা পিপল প্যানিক বলতে পারি? প্যানিক বাই কিন্তু একটা আছে আমার বিবেচনায়। ধরুন বিএনপি ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই এই সমস্যাটা তৈরি হয়েছে। শুরুতে তাদের এক্সিস্টিং যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, প্রশাসন ছিল, বিভিন্ন জায়গাতে যে ব্যবস্থাপকরা ছিল, তাদের উপর নির্ভর করতে হয়েছে। আমি বিশ্বাস করি শুরুতেই যে এই জ্বালানি তেলের রেশনিংয়ের যে সিদ্ধান্ত নেওয়া হলো, এমনিতেই মানুষ মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর জ্বালানি নিয়ে একটা প্যানিক অবস্থা তৈরি হয়েছিল, এবং এই রেশনিং করতে গিয়ে প্যানিকটা আরও বেড়েছে। যার কারণে এটা সরকার যখন পলিটিক্যালি বিবেচনা করে দেখছে, রিভিউ করে দেখছে যে সিদ্ধান্তটা ঠিক হয়নি, সরকার তখন আসলে কেন সিদ্ধান্ত নিয়েছিল? দেখুন, আসলে রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও রাজনীতিবিদরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যেমন এখানে বিপিসি, তারপরে তার যে কোম্পানি আছে, তাদের উপর নির্ভর করেছে। তারা আমি বিশ্বাস করি যে তারা এই পরামর্শ দিয়েছেন, সেটা রাজনীতিবিদরা ইমপ্লিমেন্ট করেছেন, কিন্তু এটা প্যানিক সিচুয়েশন বাড়িয়েছে। ধরুন শুরুর দিকে একটা ঘটনা ঘটেছিল যে আমাদের প্রতিদিনে যে ডিজেল বিক্রি হতো আগে, গত বছরের এই সময়ে, তার চেয়ে ডিজেল বিক্রি প্রায় 1.5 গুণ হয়ে গিয়েছিল। পেট্রোল বিক্রিও বেড়েছিল, অকটেনে বেড়েছিল। এখন কিন্তু প্রতিদিন ডিজেল প্রায় 700 থেকে 800 টন বেশি বিক্রি হচ্ছে এখনও।
পেট্রোল বিক্রি কিন্তু কমে গেছে, অকটেনের পরিমাণও কিছুটা বেড়েছে, মানে গত বছরের চেয়ে এবারে সেল কিছুটা বেড়েছে। তো এখন এই ঘটনাটা কেন হচ্ছে এটা কিন্তু নিশ্চিত করে বলতে পারবে পেট্রোল পাম্প ওনাররা। জি। ডিপো থেকে পেট্রোল পাম্পে যারা পরিবহন করে নিয়ে আসে জ্বালানি তারা, এবং নৌপথে যারা জ্বালানি পরিবহন করে সরবরাহ করে তারা। তো এখন পর্যন্ত আমার জানা মতে সরকার কিন্তু এদের সাথে কোনো কথা বলেনি। সরকার কেন মানে আসলে আমি নজরদারির ব্যবস্থাটা আচ্ছা করছে আমি না? মানে ব্যক্তিগতভাবে মনে করি তাদের কাছ থেকেই পরামর্শ নেওয়া উচিত, তারা কিভাবে দেখছে এবং এই সংকট মেটানোর জন্য বা আতঙ্ক কমানোর জন্য তারা কি পরামর্শ দেবে। দ্বিতীয়ত আর মজুতদারি কিন্তু হচ্ছে, মানে প্যানিক বায়ের কারণে মানুষজন আমি কিন্তু অবাক হব না হুট করে যদি আপনার চ্যানেলের পর্দাতেই দেখি বাসায় পেট্রোল মজুত করে রাখছিল, অনেক জায়গা থেকে তো উদ্ধার আচ্ছা করেছে অগ্নিকাণ্ড ইতিমধ্যে। হয়ে পুরো বাসাটা পুড়ে গেছে, এই ধরনের ঘটনা যদি ঘটে আমি অবাক হব না। এবার হচ্ছে আমার কালকে একটা এক্সপিরিয়েন্স বলি, আমি বলবো না এটা কে করেছে। রাতের বেলা 12টার পর তেল দরকার ছিল, কোনো বেশ কয়েকটা পাম্পে ঘুরে অকটেন পাওয়া যায়নি, পেট্রোল পাওয়া যায়। পরে একজন 5 লিটার পেট্রোল কিনেছে, প্রতি লিটার 250 টাকা করে, মানে 120 টাকার অকটেন কিনেছে 250 টাকা করে। তো সমজুতদারি তো হচ্ছে। আবার ডিজেল কিন্তু সবসময়ই ভারতে পাচার হয়ে যায় বাংলাদেশে, তার কারণ ডিজেলের দাম বাংলাদেশে ভারতের চেয়ে সবসময় কম থাকে। এর মধ্যে কিন্তু ভারত 22 রুপি বাড়িয়েছে 1 লিটার ডিজেলের দাম, যার কারণে এটা প্রায় 35 টাকা। আগে তো গ্যাপ ছিল, এখন আরও গ্যাপ বেড়ে গেছে। আপনাকে যদি পাকিস্তানের উদাহরণ দেই, পাকিস্তান 1 মাসে জ্বালানির দাম বাড়িয়েছে 77%। আবার ওদের ওখানে কিন্তু 1 লিটার ডিজেলের দাম এখন কিন্তু বাংলাদেশি টাকায় 235 টাকা, মানে 1.88 মার্কিন ডলার প্রতি লিটারের দাম। এই দাম বাড়ানো বাজার ভিত্তিক করেছে, কিন্তু সাথে সাথে সরকার সিদ্ধান্ত নিয়েছে গণপরিবহন ফ্রি করে দিয়েছে মানে জনগণের জন্য। তো আপনি ভর্তুকি দেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে, তারা কি বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে আমি জানি না, কিন্তু আমি মনে করি জ্বালানি তেলের দাম বাজার নির্ভর। যেমন এখন মানে 1 লিটার ডিজেলের কস্ট প্রাইস সর্বনিম্ন 190 টাকা, আমরা এই ডিজেল বিক্রি করছি 100 টাকায়। অকটেনের এই ক্ষেত্রে ভর্তুকিটা যে সরকার দিবে সেটি কোত্থেকে আসবে, এটাও তো একটা বড় প্রশ্ন। আমি দিব, আমার ট্যাক্সের টাকায় একদম। আপনার কাছে আবারও আসবো, আমরা কাজী শরীফুদ্দিনের কাছে শুনি। আপনি আসলে কিভাবে দেখছেন ব্যাপারটিকে? পিপল প্যানিক বা প্যানিক বাইং, নাকি আসলেও জ্বালানির সংকট আছে এখন দেশে? ধন্যবাদ কর্তৃপক্ষকে, ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচক। আপনার এই অনুষ্ঠানে যখন আমি আসি, রাস্তাতে ড্রাইভার খুব সুন্দরভাবে চলে আসছি। ড্রাইভার আমাকে বলছে যে স্যার আজকে তো পথে কোনো জ্যাম নাই। আমি বললাম ইট ইজ নট কারেক্ট। ঢাকা শহরের 50 থেকে 60% গাড়ি এখন পেট্রোল পাম্পে জমা হয়ে আছে, সেই জন্য রাস্তাটা একটু ফাঁকা, আমরা তাড়াতাড়ি চ্যানেলে চলে আসতে পেরেছি। তো আমি এটা দিয়ে মেনশন করতে চাচ্ছি যে আমরা একটা প্যানিকের ভিতর আছি, আমরা একটা আনরেস্টের ভিতর আছি। আমাদের এখানে একটা সুষ্ঠু পরিকল্পনার অভাব। সদ্য নির্বাচনের পর যারা দায়িত্বে আছেন, নেতৃত্বে আছেন, কর্তৃত্বে আছেন, তারা যে পরিকল্পনা করছেন, এই পরিকল্পনা একটু সুদূর প্রসারী হতে হবে। আর পরিকল্পনার ক্ষেত্রে স্টেক হোল্ডারে যারা এই সেক্টরে চর্চা করেন তাদেরকে আগে রাখতে হবে। কোনো পেশেন্ট নিয়ে ডিসিশনের ক্ষেত্রে ডাক্তারকে আগে রাখতে হবে। জ্বালানি নিয়ে ক্ষেত্রে আমার বন্ধু আমজাদ সাহেবকে আগে আনতে হবে, কেন উনি দীর্ঘদিন ধরে এখানে কাজ করেন। দেন অ্যাডাপ্টেশন, হোয়াট ইজ কল, প্রয়োজনের তাগিদে পারস্পরিক অবস্থার সাথে খাপ খায় চলতে হবে। পাকিস্তান যদি দাম বাড়াতে পারে, ভারত যদি দাম বাড়াতে পারে, আমরা কেন দাম বাড়ালাম না? আমরা প্রতিদিন $187 করে ভর্তুকি, $97 করে ভর্তুকি দিচ্ছি। এটা তো আমার টাকায় আমি দিচ্ছি। আমার টাকায় আমি না দিয়ে আমার কাছে যদি তেলের দামটা একটু বাড়িয়ে দেওয়া হতো, দেন রেশনিং সিস্টেম, এখানেও কিছু মিসম্যানেজমেন্ট আছে। আমরা এত কোটি কোটি টাকা খরচ করে এনআইডি সিস্টেম করেছি। প্রত্যেকটা গাড়িটা যখন রেজিস্ট্রি করা হয়, একটা গাড়ির পিছনে একটা এই রেজিস্ট্রেশন নাম্বার আছে, এনআইডি নাম্বার আছে। আমরা এই রেশনিংটা কেন এনআইডির সাথে করলাম না? একটা মোটরসাইকেল যে কিনেছে, মোটরসাইকেলের নাম্বারের সঙ্গে একটা ব্যক্তির সাথে এনআইডি নাম্বার আছে। তা আমরা কি করছি, একটা মোটরসাইকেল এখান থেকে 10 লিটার নিচ্ছে, ওখান থেকে 5 লিটার নিচ্ছে, ওখান থেকে 25 লিটার নিচ্ছে,
সেই স্ট্যাক করছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা এই মানে জমা করছে, এই কালোবাজারদের সাজা কেন নিশ্চিত হচ্ছে না? বাই দিস টাইম এক জায়গা 2 লক্ষ বা 2.5 লক্ষ বা 3 লক্ষ এই লিটার তেল পাওয়া গেছে এই মিডিয়ার মাধ্যমে। এখন তো অনেক মিডিয়া জাতির সামনে তাদের আমরা পরিষ্কার তুলে দিই, কারণ যিনি 2 লক্ষ 2.5 লক্ষ লিটার তেল মজুত করতে পারেন উনি আমার মতো গরিব না, আমার বন্ধুর মতো গরিব না, উনি সমাজের একজন মুখোশধারী সমাজপতি বা দেশপ্রেমিক না। দেশপ্রেমিক হলে যে এই কাজ পেট্রোল করতেন না। পাম্পগুলোতে বা বিভিন্ন জায়গায় আসলে অনুসন্ধানের জন্য কিছু করা হচ্ছে না কেন? বা আমজাদ হোসেন যেটি বললেন যে ওখানে আসলে নিরীক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, যে ভেতরে কি হচ্ছে। দেখুন, এই কথা আমি প্রথমেই বলেছি, ওখানে যে নিরীক্ষণ করতে হবে তার আগেই যে ভদ্রলোক বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, দেন ন্যাচারাল গ্যাস, এটা একটা সিস্টেমের মাধ্যমে আছে, জি। সেখানে কিছু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন। হি নোজ প্রতিদিন কতটুক আমার রিকোয়ারমেন্ট, কতটুক বিক্রি হচ্ছে আর কতটুক আমার ঘাটতি হচ্ছে। জি। এইটা যদি আমার সরকারকে প্রতিদিন আপডেট দেওয়া হয়, আর সরকার যদি স্টেক হোল্ডারদের নিয়ে বসে একটা কম্বাইন্ড ডিসিশন নেয়, এই এপ্রিল মাসে তেলের দাম বাড়ানো হয় নাই এবং সেই জন্য আরও মজুদ আরও বেড়ে গেছে, যে তেলের দাম তো বাড়বেই। যেখানে পাকিস্তান 77 পয়েন্ট বেড়েছে, যেখানে অস্ট্রেলিয়া সন্ধ্যার পরে সমগ্র মার্কেট বন্ধ করে দিয়েছে, মালয়েশিয়া কি করছে, তেলের দাম একটু বাড়িয়ে সমগ্র ট্রান্সপোর্ট, যে সিটি ট্রান্সপোর্টগুলো আছে ফ্রি করে দিচ্ছে। জি। তা আমরা দাম বাড়িয়ে অন্য সেক্টরে তারা কম্পেনসেশন দিতাম, কিন্তু এখানে ব্যালেন্সের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। যে এই সমন্বয়টা যে সম্ভব হচ্ছে না, এরপর তো হঠাৎ করে অনেক দাম বেড়ে যেতে পারে, তখন কিন্তু সাধারণ মানুষের জন্য আসলে খুব সমস্যা হয়ে যাবে। দেখুন, আমরা চাকরি করি আমরা সমাজে এস্টাবলিশ হওয়ার জন্য, তার থেকে বড় প্রয়োজন আমাকে খেয়ে পড়ে বাঁচতে হবে। একদম। তা এই সমাজের, এই দেশের, এই রাষ্ট্রের জ্বালানি খরচ লাগবে। এই জ্বালানির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গা পণ্য যাবে, এই জ্বালানির মাধ্যমে ফ্যাক্টরি চলবে, এই জ্বালানির মাধ্যমে কৃষক তার উৎপাদন করবে, এই জ্বালানির মাধ্যমে যত প্রকার ইলেকট্রিসিটি দিয়ে শুরু করে আমরা যা তৈরি করব, এই জ্বালানির মাধ্যমে আমাদের নিজস্ব আয়ের সোর্স ইনকাম হবে। তো এটা হচ্ছে সবচেয়ে ওয়ান অ্যান্ড দি ইম্পর্টেন্ট সেক্টর। এখানে আমাদের সঠিকভাবে চিন্তা ভাবনা করতে হবে। জি, ধন্যবাদ। চিন্তা আমরা করবো, আমরা সমাধানের দিকে একটু যাই। আমজাদ হোসেন, সমাধানটা আসলে কি? আমরা সাধারণ মানুষ হিসেবে কি করতে পারি, সরকার কি করতে পারে? ধন্যবাদ। সমাধানের জন্য মানে সমাধান খুঁজতে গেলে আপনাকে খুঁজতে হবে এই সংকটটা তৈরি হলো কেন। মানে বৈশ্বিক সংকট আছে, তেলের সরবরাহের সংকট আছে, বড় ধরনের সংকট হতে পারে, কিন্তু বাংলাদেশের যে সারা বছরের তেলের যে চাহিদা, এইটা ভারত, চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যেখান থেকে আমাদের চেন আছে, যে সাপ্লাই চেন আছে, এটার মাধ্যমে আমরা জোগাড় করতে পারবো। আপনার কি মনে হয় যে আপনি একটা ব্যবস্থাপনা সাজিয়ে যাবেন, আপনি চলে গেলেন, ওই ব্যবস্থাপনা দিয়ে আমার চলবে? ধরুন আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, তারা তাদের মতন করে প্রশাসন সাজিয়েছে, একটা অর্গানাইজেশনের প্রধান, তার সেকেন্ড লাইন ম্যানেজমেন্ট, থার্ড লাইন ম্যানেজমেন্ট, এগুলো সাজিয়ে গিয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু জ্বালানি খাতে 18 মাসে কিছুই করেনি, কিছু চুক্তি বাতিল করেছে। প্রতিদিন আমরা সততা এবং সাশ্রয়ের গল্প শুনেছি, কিন্তু সেই সময় অনিয়ম দুর্নীতি বেড়েছে, আর দক্ষ লোকদের এই সেক্টর থেকে বিদায় করে অন্য লোকদের নিয়ে এসে বসানো আছে। এই সরকার যখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলো, আমি জানি না এই ব্যবস্থাপনাটাকে রিভিউ করেছে কিনা, কিন্তু আমি যেটা দেখছি খোলা চোখে, এটা রিভিউ করেনি। তো আপনার কি মনে হয় যে মানে এখন ব্যবস্থাপনায় যারা আছে, যে ব্যবস্থাপনাকে অন্তর্বর্তীকালীন সরকার রেখে গিয়েছে, এবং অভিযোগ আছে এই সময়ে যে উপদেষ্টা ছিলেন তিনি একটি বিশেষ দলের প্রতি আসক্ত ছিলেন, তাহলে তার সেট করা ম্যানেজমেন্ট বিএনপি সফল হোক বা বিএনপি ব্যর্থ না হোক, এটা কি চাইবে? এই জায়গাতেই বোধহয় প্রথম কারণ অনুসন্ধান করা দরকার। আর দ্বিতীয় বিষয়টা, ব্লেম গেম বন্ধ করতে হবে। ডিজেল, যেমন ডিজেলের 70% ব্যবহার করে পরিবহন খাত। সরকার কি এখন পর্যন্ত বাস ট্রাক মালিকদের অ্যাসোসিয়েশন যেগুলো না আছে তাদের সাথে কথা বলেছে? তাদের কাছ থেকে আপনি পরামর্শটা নেন না, যেটা ম্যানেজ করা কিভাবে সম্ভব। পেট্রোল পাম্প যারা তেল বিক্রি করে,
এটা কিন্তু সরকারের নিয়ন্ত্রণে। বাংলাদেশে জ্বালানি তেল আমদানি এবং বিক্রি এটা সরকার এককভাবে করতে পারে, প্রাইভেট সেক্টরের কোনো ইয়ে নাই। যে পেট্রোল পাম্প বেসরকারি খাতের, তারাও কিন্তু পদ্মা, মেঘনা অথবা যমুনা এই 3টা সরকারি কোম্পানির এজেন্সি নিয়ে এটা বিক্রি করে। তো তারা যে কোনো সময় তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন ঈদের মধ্যে ক্রাইসিসটা বাড়লো, আপনি দীর্ঘ ছুটি দিলেন ঈদের, সেই সময় ডিপো বন্ধ থাকলো, ব্যাংক বন্ধ থাকলো, পে অর্ডার আপনি দিতে পারলেন না, তেল উইথড্র হলো না। এবং কালকেও আমি মানে অনেক পাম্প মালিকদের সাথে কথা বলে জেনেছি যে মানে শুক্রবার তেল ডেলিভারি পাওয়া যায়নি, আজকে হয়তো পাওয়া গিয়েছে। তো তাহলে আপনি 24/7 ডেলিভারির ব্যবস্থা করছেন না কেন? মানে অনলাইন ব্যাংকিং সিস্টেমটা এখানে পেমেন্ট অর্ডারের বদলে মানে ব্যাংক ট্রান্সফারের ব্যবস্থা করছেন কেন? ডিজিটাল। তারপরে হচ্ছে আমি প্রত্যেকটা পাম্পে নিয়োগ করেছি ট্যাগ অফিসার, আবার বলছি যে আমি কার্ড করে দিব, ফুয়েল কার্ড, অথবা আমি বলছি অ্যাপস করব ফুয়েল কার্ড নেওয়ার জন্যে। আপনি রাস্তায় খেয়াল করবেন, ট্রাফিক পুলিশরা কিন্তু গাড়ির নাম্বার প্লেট স্ক্যান করলে বুঝতে পারে না কাগজপত্রে কোনো সমস্যা আছে কিনা। সো বিআরটি এর একটা সফটওয়্যার আছে, আপনি পেট্রোল পাম্পে এই মেশিনটাই দেন না যে তারা যে গাড়িতে তেল দিবে নাম্বারটা স্ক্যান করে রাখবে, ওই গাড়ি যদি আবার কিছুক্ষণ পরে অন্য পাম্পে তেল নিতে যায় তাহলে অটোমেটেড সিদ্ধান্ত যে হয়ে যাবে। সকল অব্যবস্থাপনা আসলে কি কাজ হবে? হবে এই কারণে ধরুন আপনার আমার কথা মানুষ যতটা না বিশ্বাস করে তার চেয়ে কিন্তু রাজনীতিবিদদের কথাই বেশি বিশ্বাস করে, কিন্তু রাজনীতিবিদরা যখন ক্ষমতায় যায় তাদের কথাই বিশ্বাস করতে চায় না। তো যিনি তেল মজুত করছেন, ধরুন একটা গাড়ির মালিক, উনি কন্টেনারে করে ধরেন 30 লিটার তেল নিলেন, তেল যদি সরবরাহ বন্ধ হয়ে যায় ওনার 30 লিটার তেল দিয়ে কদিন চলবে? একজন মোটর বাইক এক কন্টেনারে তেল মজুত করলেন, তার কদিন চলবে? এটা তো সাধারণ মানুষকে বোঝাতে মানে হবে। এখন বিষয়টা হচ্ছে আবার আমরা মিডিয়াতে যারা আছে আমাদেরও কিন্তু দায় আছে। আমরা যখন বলছি যে পেট্রোল এত টন মজুদ আছে, এটা দিয়ে 5 দিন চলবে, আমরা কিন্তু বলছি না যে পাইপলাইনে কতটুকু আছে, কারণ এটা কিন্তু সাপ্লাই চেন একটা, এটা কন্টিনিউয়াস। আপনি নিয়ে এসে সারা বছরের মানে আপনি তো চায়না না বা আপনি আমেরিকা না যে সারা বছরের যে লাগবে এটা ছাড়াও আপনি স্ট্র্যাটেজিক মজুদ করে রাখবেন। বাংলাদেশের এই আর্থিক সক্ষমতা নেই। তো আমাদের কিন্তু ইজি ব্যাপারটা ছিল যে আমরা দাম বাড়ালেই মানে ব্যবহারে মানে ফোর্সড একটা সাশ্রয় হতো। মানে আমি মনে করি সরকারের ইমিডিয়েট এই অল স্টেক হোল্ডারদের সাথে বসে তাদের কাছে শোনা উচিত যে প্রবলেমটা কি আর এটা করা দরকার। অনেক ধন্যবাদ কাজী শরীফউদ্দিন। আপনার কাছে কি মনে হয় সরকার আরো কি কি যুক্ত করতে পারে এর সাথে এখনকার সংকট সমাধানের জন্য? গুড কোশ্চেন। তেলের দাম বাড়ুক, জ্বালানির দাম বাড়ুক অথবা কমুক, জ্বালানি কিন্তু আমার লাগবেই। এই জ্বালানি আমরা কেমন করে পাবো এইটার জন্য আমার প্ল্যান বা পরিকল্পনা করতে হবে। আমরা ক্রুড অয়েল কিনি কোনো জায়গা থেকে, রিফাইন্ড অয়েল কিনি কোনো কোনো জায়গা থেকে, আবার আমার নিজস্ব দেশে আমরা যে পেট্রোল, ডিজেল আমরা রিফাইন করি। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আমাদের যেটা দরকার সমন্বয় সাধন। শুধু স্কুল বন্ধ করে দিলে যে ফ্যান ঘুরবে না, সে কারণে যে ইলেকট্রিসিটি সেভ হবে, এটা স্কুল বা এডুকেশন সেক্টরের ব্যাপার। বাইরে থেকে তেল আনাটা এটা একটা মিনিস্ট্রির ব্যাপার। আবার এটা কন্ট্রোল করার জন্য হোম মিনিস্ট্রি, বাট এটা সর্বসাকুল্য মিলে একটা সমন্বয় সাধন করতে হবে। এই সমন্বয় সাধনের মাধ্যমে আমাদের সবচেয়ে যে আগের জুজুবির গল্প বললে হবে না, যেমন এই 18 মাসে আমাদের নির্দিষ্ট কোনো আগের থেকেই যখন আমরা যুদ্ধের আবার আজ থেকে 8 মাস আগে যখন এই যুদ্ধ প্রথম ইরান এই ইউএসএ এসে ইরানকে স্ট্রাইক করলো, তখন থেকেই কিন্তু আমাদের সুদূর প্রসারী প্ল্যান থাকা উচিত ছিল। বাট আমাদের এই প্ল্যান ছিল না। আমাদের কোন প্ল্যান ছিল? এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি 17 বছর ক্ষমতা থেকে ওনার বাসার যে কাজের মানে স্টাফ অফিসার 400 কোটি টাকার মালিক পিয়ন। আর আমাদের যিনি এখনো সার্টিফিকেটে পরীক্ষা দিয়ে চাকরির যোগ্যতা তার হয় নাই, তার পিয়ন 4000 কোটি টাকার মালিক। 400 কোটি টাকা না, 400 কোটি টাকা তো আছেই, আরও বেশ কিছু নতুন নতুন বের হচ্ছে। সর্বসাকুল্যে আমি যেটা বলছি, 17 বছর একজন এক্স প্রাইম মিনিস্টার যে পিয়ন আর যে নতুন চাকরিতে যোগদান করার এখন তাদের বয়স হয় নাই,
তার পিয়ন এটা করছে, তাহলে ভিতরে আর কি আছে যেটা আমরা শুধু জানতে পারছি। আমার বড় ভাই যে গ্যাস এই সাইডে বিশেষজ্ঞ, উনি যে কথা বলেছেন, আমরা গ্যাস দিব, রেশনিং সিস্টেম, আমি যেটা বলেছি এনআইডি সিস্টেম, এটার সাথে বিআরটি এর ওই সিস্টেম আরও ভালো। এনআইডি কাম বিআরটি এর গাড়ি তেল নিয়ে গেল। কিন্তু আমি যতটুকু বলতে চাচ্ছি এগুলো কতটুকু বাস্তবসম্মত হবে? আপনারা যেটা বলছেন যে গাড়ির পেছনের প্লেট স্ক্যান করলে সবকিছু দেখা যায়, আমি তো কোনোদিন রাস্তায় দেখিনি যে কেউ স্ক্যান করে দেখছে। না, যদি আপনি নিয়ম তৈরি করে দিলেন, ট্রাফিক জ্যামে যদি কোনো গাড়ি থাকে, ওই গাড়িতে যদি একটা স্ক্যানার দিয়ে, রিমোট স্ক্যানার এখন করে ট্রাফিক সার্জেন্টরা এটা করে, যার কারণে করলে সে বোঝা যায় রাস্তায় যে সব তার গাড়ি কাগজ- থামায় না, যেগুলোর এটা স্ক্যান করে যেটার কাগজপত্র ঠিক নাই ওই ওই নির্দিষ্ট গাড়িটাকে গাড়িটাই থামায়। থামায়। Okay. ঠিক এমনি করে একটা গাড়ি একবার তেল নিয়ে যাওয়ার পরে অন্য ক্যাম্পে যখন যাবে, ওই লেজার দিয়ে যদি সাথে বুঝতে পারে যে এই গাড়িটা একটা জায়গা থেকে তেল নিয়ে আসে, তাকে পানিশমেন্ট দিতে হবে। ওয়াই ইউ আর ডুইং থিং ফানি, তুমি এক পেট্রোল পাম্প থেকে তেল নেবার এখানে কেন আসছো? বাট আমাদের অল্টারনেটিভ প্ল্যানটা থাকতে হবে যে এখন এইখান থেকে তেল আসছে না, ওইখান থেকে আনতে হবে। কখন আমরা মালয়েশিয়াতে, কখন আমরা এই সিঙ্গাপুর থেকে আনি। আবার প্রতিদিন মন্ত্রী মহোদয় বা যারা দায়িত্বে আছেন তারা কিন্তু বলছেন যে এইটা তেল আসছে, যে ওটা পাইপ আসতেছে, বাট ওইটা দিয়ে লাভ নাই। বলা থেকে বেশি হচ্ছে এক্সিকিউশন অন গ্রাউন্ড। জি, এক্সিকিউশনের গ্রাউন্ডের ক্ষেত্রে আমাদের কিছুটা তারতম্য আছে, কিছু শৈথল্য আছে, কিছুটা পক্ষপাতিত্ব আছে। এই ব্যাপারটা আমাদের সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। যে আমরা আমজাদ হোসেনের কাছে শুনি, আমরা তো শুনলাম আসলে যে কিভাবে এই সংকট থেকে বের হতে পারি বা এখন কি করা উচিত। এই যে সরকার যে করছে না, সরকার কি আসলে এটিকে জরুরি অবস্থা মনে করছে না এখনো পর্যন্ত? অবশ্যই করছে এবং মানে সরকারের তো দুটো পার্ট, একটা হচ্ছে প্রশাসনিক, একটা হচ্ছে রাজনৈতিক পার্ট থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আমি কিন্তু আগেও বলেছি, স্টেক হোল্ডার বিপিসি এবং এই তেল বিতরণ কোম্পানির সাথে অতীতে যারা যুক্ত ছিল, এদের অনেক অভিজ্ঞ লোক এখনও জীবিত আছেন। সরকারের উচিত তাদের সুপারিশটা নেয়া। আর আমি এটা বলতে পারবো না, কমিউনিকেশন বিশেষজ্ঞদের হেল্প নেওয়া দরকার, যে এই সঠিক ইনফরমেশনটা মানুষকে কিভাবে আরও মানে আস্থার পৌঁছানো সাথে যায়, জি। পৌঁছাচ্ছে ঠিকই, কিন্তু আস্থায় নিচ্ছে না। মানুষকে আস্থাশীল করার জন্য কি করা যায়? যেমন আপনি খেয়াল করবেন যে অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ কিন্তু কালকে চট্টগ্রামে বলেছেন যে আমাকে তেলের দাম বাড়াতেই হবে, এই অবস্থায় চলবে না। তবে সরকার একটা ভালো পদক্ষেপ কিন্তু নিয়েছে বিদ্যুতের ক্ষেত্রে। জি। তার কারণ মার্চ থেকেই বিদ্যুতের চাহিদা বাড়ছে, কিন্তু মাঝে বৃষ্টি হওয়ার কারণে এটা একটু থিতু ছিল। কিন্তু এপ্রিলে এখন পর্যন্ত যে অবস্থা আছে, 3 থেকে 3.5 হাজার মেগাওয়াট লোডশেডিং হতে পারে, ঘাটতি হতে পারে। যার কারণে সরকার কিন্তু একটা পরিকল্পনা ইতিমধ্যেই নিয়েছে যে মানে লোড ম্যানেজমেন্ট করে, মানে স্ট্যাগারিং করে, মার্কেট যেমন 6টা পর্যন্ত, সাশ্রয় কিভাবে করা যায়। অন্যান্য মানে 3100 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করার একটা পরিকল্পনা নিয়েছে। আমি মনে করি এটা খুব শুভ উদ্যোগ। এই উদ্যোগ কার্যকর হলে, তার কারণ এই জ্বালানি তেলের চেয়েও বড় সংকটে আছে কিন্তু গ্যাস। মানে এলএনজি আমার প্রতি মাসে যে দরকার, এর ম্যাক্সিমামই আসে হচ্ছে লং টার্ম কন্ট্রাক্ট থেকে। কাতারের রাশ লাফান গ্যাস ফিল্ডে আক্রমণের পর তাদের উৎপাদন পুরোটা বন্ধ। এমনিতেই তাদের 17% থেকে 18% উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলছে এখন এটা 3 থেকে 5 বছর লাগবে। তো যুদ্ধ শেষ হলেই যে সরবরাহ স্বাভাবিক হবে সেটা কিন্তু বলা মুশকিল, আর যুদ্ধ কবে শেষ হবে সেটা কিন্তু বলা মুশকিল। যার কারণে আমাকে কিন্তু মানে সাশ্রয় করতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং মানে পৃথিবীর কোনো দেশে আপনি শুধু কল দিয়ে মানুষ সাশ্রয় করবে সেটা না, আপনাকে যদি কস্ট প্রাইসে প্রোডাক্ট কিনতে বাধ্য করা হয়, তখন কিন্তু আপনি নিজেই সাশ্রয়ী হবেন। আপনার 1 টাকার ডিজেলের দাম যদি 2 টাকা হয়ে যায়, তখন আপনি চেষ্টা করবেন এই ডিজেলটা কিভাবে সাশ্রয় করা যায়। অথবা বাসা থেকে মানে 1 কিলোমিটারের দূরত্বে তখন হেঁটে যাওয়ার আপনি চেষ্টা ইয়েতে না যেয়ে। আরেকটা জিনিস সরকার এখনও নোটিস করেন, এই যে ঢাকা শহরের জঞ্জাল, যে ব্যাটারি রিক্সা, এইটার কিন্তু চার্জ করার জন্য বাংলাদেশে কিন্তু আমরা স্বাভাবিকভাবে জানি 6টা থেকে রাত 12টা পর্যন্ত পিক থাকে, 11টা পর্যন্ত। এখন কিন্তু এই পিক শিফট হয়ে গেছে, ভোর রাত্রেও এটা হয়। একদম। মানে এখন পর্যন্ত যে হিসাব পাওয়া যাচ্ছে তাতে হচ্ছে এই ব্যাটারি রিক্সাগুলোকে চার্জ করতে 3 থেকে 3.5 হাজার মেগাওয়াট
ইলেকট্রিসিটি লাগে। এইখানে যদি কন্ট্রোল, আর এগুলো কিন্তু কমার্শিয়াল বিল দিয়ে করা হয় না, এটা বাসাবাড়ির এক্সটেনশন বা একটা রিক্সা গ্যারেজের এক্সটেনশন, যেটা হাউস হোল্ড ক্যাপাসিটির বিদ্যুৎ ব্যবহার মধ্যে করে পড়ে যায়। তারা এটা চার্জ করছে, যেখানে মানে সরকারের লস হচ্ছে। কারণ আপনাকে মনে রাখতে হবে 1 ইউনিট বিদ্যুতে এই মুহূর্তে আমি 5 টাকা 5 পয়সা থেকে 7 পয়সা ভর্তুকি দিচ্ছি। একদম। জ্বালানি তেলে প্রতিমন্ত্রী যেটা বলছেন যে আমাদের প্রতিদিন লোকসান হচ্ছে এই দামে বিক্রি করার জন্য 167 কোটি টাকা, তাহলে মাসে লোকসান হবে আপনার 5010 কোটি টাকা। Huge. বিপিসি 2021 থেকে এখন পর্যন্ত লাভ করেছে 20,000 কোটি টাকা। তাহলে তো 4 মাসে আপনার এটা শেষ হয়ে যাবে, তারপরে কি করবেন? ওকে, ধন্যবাদ মোল্লায়েম আমজাদ হোসেন। অনেক নতুন নতুন বিষয় আসলে আমার দর্শকরা আসলে জানতে পেরেছে এবং আপনি খুব সুন্দর বলেছেন। এখন আসলে আশা করি দর্শকরা যারা দেখেছেন তারা একটুখানি স্বস্তি পাবে। আমরা আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি, কাজী শরীফউদ্দিনকে দিয়ে শেষ করব। আপনি আর কি কি যুক্ত করতে চান? ধন্যবাদ। প্রত্যেকেই যার যার জায়গা থেকে অবদান রাখতে হবে। শুধুমাত্র আমরা মুখ ভরে কথা বললাম, স্টুডিওতে কথা বললাম, ইট ইজ নট দ্য কারেক্ট থিং। যারা দায়িত্বপ্রাপ্ত লোক আছেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এইগুলো যারা তদারকি করছেন তাদেরকেও সঠিকভাবে তদারকি করতে হবে। যেমন করে আমার বন্ধু বললেন যে ইলেকট্রিক ব্যাটারি রিক্সা, এটা কিন্তু মহামারী আকারের রূপ নিয়েছে। এইটার জন্য পুরো রাজধানী শহর না, কোনো ডিস্ট্রিক্ট শহরে চলাচল করা এখন দুরূহ ব্যাপার। এবং শুধু এবং আসলে তাদের যে বিদ্যুৎ চার্জ না, দেওয়া হচ্ছে, জি। বিদ্যুৎ না, তাদের যে চার্জ দেওয়া হচ্ছে, ইফ ইট ইজ সো, তাদের একটা অথরাইজ লাইসেন্স করে দেওয়া হোক, সেটার জন্য গভর্নমেন্ট রেভিনিউ পাবে। ইফ ইট ইজ সো, এটাকে চার্জ দেওয়ার জন্য কমার্শিয়ালি না, এটা নিয়ে তো অনেক বিতর্ক আছে যে অন্যান্য গাড়িগুলোর সমস্যার সৃষ্টি করে রিক্সাগুলো রাস্তায় থেকে। ফুললি সমস্যার সৃষ্টি করছে। তবুও এটা নিয়ে ডিপলি চিন্তা ভাবনা করতে হবে। অনেক হয়তো জনপ্রিয়তার জন্য এ ব্যাপারে কঠিন কোনো ডিসিশন না হয় না, কিন্তু একটা রাজধানীকে সুষ্ঠু এবং সার্থকভাবে কমপ্লিট করতে গেলে সুদূর প্রসারী প্ল্যান দরকার। আর প্ল্যানের জন্য প্রথম লাগে মানে অ্যাকুরেট প্ল্যান, দেন অল্টারনেটিভ প্ল্যান। অল্টারনেটিভ প্ল্যানের জন্য হচ্ছে লজিস্টিক প্ল্যান লাগবে। এই ব্যাপারগুলো হচ্ছে লজিস্টিক প্ল্যানের অংশ। ইট ইজ কমপ্লিটলি সাপ্লাই চেন। একদিন বন্ধ হয়ে গেলে কিন্তু পুরোপুরি চলে গেল। আমি যেমন একদিন না খেলে ওদিন নড়াফড়া করতে পারবো না, ঠিক যান্ত্রিক যত যান্ত্রিকগুলো আছে, কোনো মেশিনগুলো আছে, ফ্যাক্টরিগুলো আছে, কর্মস্থলগুলো আছে, ইলেকট্রিক প্রডিউসিং ফ্যাক্টরিগুলো আছে, যদি আমরা সুষ্ঠুভাবে ওখানে এই রেশনিংয়ের মাধ্যমে জ্বালানি না দিই তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ কাজী শরীফউদ্দিন। প্রিয় দর্শক, যারা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আসলে আজকের আলোচনায় যেটি পেলাম, প্যানিক বাইং আসলে যেটি হচ্ছে আমাদের পাম্পগুলোতে, এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের সংকট থেকে উত্তরণের পথ আরও বন্ধ হয়ে যাচ্ছে। দেশের একটি জরুরি অবস্থা যখন সৃষ্টি হয় তখন কিন্তু নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আসলে নিজের অবস্থান থেকে সচেতন হয় এবং পাশের মানুষটিকে সচেতন করা। আমরা আশা করছি যে আমাদের আজকের আলোচনায় আপনারা কিছুটা হলেও বুঝেছেন যে যে সংকট আসলে সৃষ্টি হয়েছে তার পুরোটা হয়তো সত্যি নয়, এবং আমরা যদি নিজের অবস্থান থেকে সচেতন হই তাহলে এই সংকট উত্তরণ করে এবং নিজেদের বাসার বিদ্যুৎ থেকে শুরু করে সবখানে আমাদের বিদ্যুৎ এখন সেভ করতে হবে, অপচয় করা যাবে না। সেই সাথে তেল গ্যাস জ্বালানি তো আছেই, সঞ্চয় যে স্টক করার কথা আসলে উঠছে, সে স্টক যারা করছে আমরা তাদের বিরুদ্ধেও সচেতন হব এবং সব মিলে আসলে একটি সুন্দর দেশের দিকে এগিয়ে যাব, সংকটের সমাধান হবে। আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।